আমরা কি এমন একটা সোসাইটিতে ঢুকে পড়েছি যেখানে মানুষ আর অন্য মানুষের কষ্ট অনুভব করতে পারে না? কারণ সিভিলাইজেশন শেষ পর্যন্ত টেকনোলজি দিয়ে টেকে না, রাষ্ট্র দিয়েও না, ক্ষমতা দিয়েও না, টিকে থাকে একটা খুব সিম্পল মানবিক অনুভূতির উপর। ধরেন আপনার সন্তান অথবা বাবা মা অথবা কোনো অত্যন্ত প্রিয়জন আইসিইউতে জীবন মৃত্যুর মাঝে লড়াই করছে। আপনি প্রাণপণে প্রার্থনা করছেন আপনার সেই প্রিয় মানুষটা যেন সুস্থ হয়ে ওঠে। ঠিক তখনই একদল মানুষ আপনার সেই প্রিয় মানুষকে নিয়ে বিদ্বেষ ছড়াতে শুরু করলো। কেমন লাগবে তখন? কারিনা কায়সারের পরিবারও ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে। তারা মানুষের কাছে দোয়া চাইছে, সাহায্য চাইছে, কিন্তু বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার একটা অংশ সেই মুহূর্তে তাকে নিয়ে বিদ্বেষ ছড়িয়ে যাচ্ছে। ডিসমিস ল্যাবের রিপোর্টে দেখা যায় তার অসুস্থতার সময় কোঅর্ডিনেটভাবে তাকে গণভবন লুটপাটকারী, চোর, দেশদ্রোহী ইত্যাদি ভাষায় আক্রমণ করা হয়েছে। সেই সাথে বডি শেমিং। কিছু পোস্টে এমন টোন ছিল যেন একজন মানুষের মৃত্যুর সম্ভাবনাকেও পলিটিক্যাল স্যাটিসফ্যাকশন হিসেবে দেখা হচ্ছে। এখন প্রশ্ন হলো, আমরা এমন অবস্থানে আসলাম কিভাবে? এটার উত্তর শুধু কিছু খারাপ মানুষের জন্য এমনটা না, বরং বাংলাদেশের গত ১.৫ দশকের রাজনৈতিক ও ডিজিটাল কালচারের ভিতরে এর শিকড় আছে। সত্যিটা হলো, আওয়ামী লীগের আমলে বাংলাদেশে একটা অ্যাগ্রেসিভ পলিটিক্যাল কালচার ইনস্টিটিউশনালভাবে নর্মালাইজ হয়েছে। ক্ষমতা সমালোচনা মানেই রাষ্ট্রবিরোধী, দেশবিরোধী, রাজাকার, ষড়যন্ত্রকারী এই ধরনের লেভেল খুব সহজে ব্যবহার করা হয়েছে। আবার ২৪-এর অভ্যুত্থানের পরে এই শব্দগুলো এসে ঠেকেছে স্বৈরাচার, ফ্যাসিস্টের দোসর, ভারতের দালাল এইসবে। নতুন বোতলে পুরনো মদ আর কি। যাই হোক, একই সাথে অপোজিশন ও প্রতিশোধমূলক ভাষা, কনস্পিরেসি এবং ডিমোনাইজেশনের রাজনীতি করেছে। ফলে পলিটিক্স ধীরে ধীরে বিতর্কের জায়গা হারিয়ে ফেলেছে। এটার মতাদর্শে লড়াই থাকেনি, এটা আইডেন্টিটি ওয়ার হয়ে গেছে। এবং আইডেন্টিটি ওয়ারের সবচেয়ে ডেঞ্জারাস দিক হলো এখানে অপোনেন্ট আর মানুষ থাকে না, সে শত্রু হয়ে যায়। এই জায়গাটাকেই কার্ল স্মিথ ফ্রেন্ড এনিমি ডিস্টিংশন দিয়ে ব্যাখ্যা করেছিলেন। তার মতে এক্সট্রিম পলিটিক্যাল কালচারে সোসাইটি শেষ পর্যন্ত মানুষকে দুই ভাগে ভাগ করে, আমরা এবং তারা। এবং তারা ক্যাটাগরিতে পড়ে গেলে তার সাফারিংও আর ফুললি হিউম্যান মনে হয় না। কারিনা কায়সারের ঘটনাটা সেই ভয়ঙ্কর জায়গাটাই এক্সপোজ করেছে। একজন আইসিইউতে থাকা মানুষকে দেখেও অনেকে পজ করতে পারেনি, কারণ তাদের চোখে তখন তিনি আর অসুস্থ মানুষ না, একটা সিম্বলিক এনিমি। এখানে সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদম একটা বড় ভূমিকা রাখে, কারণ অ্যালগোরিদম এমপ্যাথি রিওয়ার্ড করে না, আউটরিচ রিওয়ার্ড করে। তুমি যদি কাউকে শান্তভাবে অ্যানালাইজ করো, রিচ কম হবে, কিন্তু কাউকে পাবলিকলি শেম করো, মক করো, অপমান করো, তাহলে এঙ্গেজমেন্ট বাড়বে। গিদিবস সেটাকে সোসাইটি অফ স্পেকটেকল বলেছিলেন। আমরা এখন তার হাইপার ডিজিটাল ভার্সনের ভিতরে বাস করছি। এখানে ট্র্যাজেডি ও স্পেকটেকল, মানুষের ব্রেকডাউন, ডিভোর্স, ডিপ্রেশন, অসুস্থতা সবকিছু পাবলিক কনজামশনের অংশ। কারিনা কায়সারের অসুস্থতাও তাই প্রাইভেট সাফারিং থাকেনি, এটা অ্যালগোরিদমিক ইভেন্ট হয়ে গেছে। আর এই জায়গায় এসে মানুষ ধীরে ধীরে ভয়ার হয়ে যায়। সে সাফারিং অনুভব করে না, সাফারিং অবজার্ভ করে। জয়া বদ্রিয়া সেটাকে হাইপার রিয়ালিটি বলেছিলেন। সোশ্যাল মিডিয়া সেই হাইপার রিয়ালিটির পারফেক্ট উদাহরণ। এখানে বাস্তব মানুষ হারিয়ে যায়, থেকে যায় তার কিউরেটেড ইমেজ, পলিটিক্যাল সিম্বল, ভাইরাল ন্যারেটিভ। ফলে একজন নারী আইসিইউতে শুয়ে থাকলেও মানুষ অ্যাকচুয়ালি সেই নারীকে দেখে না, মানুষ দেখে নিজের পলিটিক্যাল ফ্যান্টাসি। এখানে আরেকটা ডিস্টার্বিং লেয়ার হলো মিসোজিনি। বাংলাদেশের নারী পাবলিক ফিগারদের বিরুদ্ধে অ্যাটাক প্রায় সেক্সুয়ালাইজড এবং ডিপলি পার্সোনাল হয়ে যায়, কারণ প্যাট্রিয়ার্কাল সোসাইটি পাবলিক ওমেনকে এখনও ফুললি লেজিটিমেট সাবজেক্ট হিসেবে অ্যাকসেপ্ট করতে পারে না। জুডিথ বাটলার বলেছিলেন, সোসাইটি ঠিক করে দেয় কোন জীবন গ্রিভেবল আর কোন জীবন না। অর্থাৎ কার সাফারিং লেজিটিমেট সিম্প্যাথি পাবে আর কার সাফারিং মকারি পাবে। কারিনা কায়সারের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম সেটা অনেকটা এমন এক মানসিকতা যে সে আমাদের আদর্শিক গোষ্ঠীর না, তাই তার কষ্টকে পুরোপুরি মানবিক কষ্ট হিসেবে দেখা জরুরি না। এই চিন্তাটা খুব স্বাভাবিক মনে হলেও আসলে এটা খুব বিপজ্জনক দিকে নিয়ে যায়, কারণ এখানে মানুষ আর মানুষ হিসেবে থাকে না, সে হয়ে যায় আমরা আর ওরার একটা অংশ। এই ধরনের মানসিকতা ধীরে ধীরে সেই সংস্কৃতির দিকে ইঙ্গিত করে, যেটাকে বলা যায় ফ্যাসিস্টিক টেন্ডেন্সি, যেখানে সহানুভূতিও আর সার্বজনীন থাকে না, সেটা দল, পরিচয় আর পক্ষভেদে ভাগ হয়ে যায়। কারণ ফ্যাসিজম শুধু ডিক্টেটরশিপ না, ফ্যাসিবাদ শুরু হয় মানুষের ইমোশনাল স্ট্রাকচারের ভিতরে। যখন মানুষ ধীরে ধীরে ইমপ্যাথি হারাতে থাকে, যখন হিউমিলেশন কালেকটিভ প্লেজার হয়ে যায়, যখন ক্রাউড কারো সাফারিং দেখে মোরালি আনকমফোর্টেবল না হয়ে ইমোশনালি এক্সাইটেড হয়। হ্যানা অ্যারেন্ট এই জায়গাটাকেই ব্যানালিটি অফ ইভিল দিয়ে এক্সপ্লেন করেছিলেন। তিনি দেখিয়েছিলেন ভয়ঙ্করভাবে ক্রুয়েলিটি অনেক সময় মনস্টারের মাধ্যমে না, সাধারণ মানুষের মাধ্যমে নর্মাল আচরণ হিসেবেই আসে। আজ ফেসবুক কমেন্ট সেকশন খুললে আমরা সেই অর্ডিনারি ক্রুয়েলিটিটাই দেখি। মানুষ সকালে নাস্তা খেতে খেতে কারো অসুস্থতার খবরের নিচে কর্মফল লিখে যায়, রাতে ঘুমানোর আগে কারো মৃত্যুর সম্ভাবনা নিয়ে মিম শেয়ার করে, তারপর আবার নিজের সন্তানকে হিউম্যানিটি শেখাতে চায়। এই কন্ট্রাডিকশনটাই ভীতিকর।
এখানে জিগমুন্ড বাউম্যানের লিকুইড মডার্নিটি ধারণাটাও গুরুত্বপূর্ণ। তিনি বলেছিলেন আধুনিক সোসাইটিতে মানুষের পারস্পরিক সম্পর্কগুলো এখন আর স্থায়ী বা শক্ত না, বরং অতি দ্রুত দুর্বল হয়ে যাচ্ছে। মানুষ কানেক্টেড কিন্তু ডিপলি ডিসকানেক্টেড। আমরা প্রতিদিন শত মানুষের কষ্ট দেখি, কিন্তু এত বেশি দেখি যে শেষ পর্যন্ত ইমোশনালি নাম্ব হয়ে যায়। একসময় ট্র্যাজেডি রেয়ার ছিল, তাই সেটা মানুষকে নাড়িয়ে দিত। এখন ট্র্যাজেডি এন্ডলেস কন্টেন্ট স্ট্রিমের একটা অংশ, ফলে এমপ্যাথিও এক্সস্টেড হয়ে যাচ্ছে। কিন্তু সবচাইতে আহত হওয়ার মতো ব্যাপার হলো এই পুরো কালচার কোনো একদিনে তৈরি হয়নি। বছরের পর বছর প্রোপাগান্ডা, ফিয়ার পলিটিক্স, অনলাইন হ্যারাসমেন্ট, রিভেঞ্জ কালচার, পার্টিজান মিডিয়া ইকোসিস্টেম সব মিলে আমরা এমন একটা সোসাইটি বানিয়েছি যেখানে মানুষ আগে পলিটিক্যাল আইডেন্টিটি দেখে, তারপর হিউম্যানিটি দেখে। এবং এই রোগ কোনো এক দলের না, এটা পুরো রাজনৈতিক সংস্কৃতির একটা রোগ। আজ আওয়ামী লীগের সমর্থক টার্গেট হলে অনেকে হাসছে, কাল অন্য দলের কেউ টার্গেট হলে আরেক ক্যাম্প হাসবে। কারণ হেট্রেড এখন আইডিওলজি না, অভ্যাসে পরিণত হয়েছে। তবে সব কিছুই পুরোপুরি অন্ধকার না, কারণ এই একই সোশ্যাল মিডিয়াতে হাজার মানুষ তার জন্য দোয়া করছে, পাশে দাঁড়িয়েছে, সাহায্য করেছে। অর্থাৎ হিউম্যানিটি এখনও বেঁচে আছে, কিন্তু সেটা এখন নয়েজের ভিতরে চাপা পড়ে যাচ্ছে। এবং সবচাইতে জরুরি প্রশ্নটা রাজনৈতিক না, এক্সিস্টেন্সিয়াল। আমরা কি এমন একটা সোসাইটিতে ঢুকে পড়েছি যেখানে মানুষ আর অন্য মানুষের কষ্ট অনুভব করতে পারে না? কারণ সিভিলাইজেশন শেষ পর্যন্ত টেকনোলজি দিয়ে টেকে না, রাষ্ট্র দিয়েও না, ক্ষমতা দিয়েও না, টিকে থাকে একটা খুব সিম্পল মানবিক অনুভূতির উপর। একে অন্যের সাথে সহাবস্থানে থেকে যদি অনুভব করি, অর্থাৎ এমন কষ্টে আমি থাকলে আমার কেমন লাগতো, আমার কি করার ছিল। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।